হাই ফ্রেন্ডস, আমরা আগের ক্লাসে ল্যান্ড রিফর্ম মেজার্স ইন পোস্ট এগ্রিকালচার শুরু করেছিলাম, যেখানে কিনা আমরা বোঝার চেষ্টা করেছি যে ভূমি নীতি কেমন ছিল। মানে কি ভারতের স্বাধীনতার পরবর্তীতে সময়ে ভারতের স্বাধীনতার পরবর্তী সময়ে কেমন সমস্যা আসে, তার সমস্যার পরিপ্রেক্ষিতে ভূমি নীতি কেমন ছিল, সেই সব নিয়ে আমরা আলোচনা করছিলাম। তো ভূমি নীতি দাঁড়িয়েছিল তিনটে পিলারের উপর। একটা হচ্ছে অ্যাবলিশন, মানে একটা হচ্ছে কি যে অ্যাবলিশন অফ জমিদারি সিস্টেম। জমিদারত্বের সিস্টেমটা কী ছিল, তো সেই হিসেবে ওটাকে কেন অ্যাবলিশ করা হলো। 2 নম্বরটা হচ্ছে টেনান্সি রিফর্ম। 3rd নাম্বার হচ্ছে রিঅর্গানাইজেশন অফ এগ্রিকালচার। তো ভারত স্বাধীন হওয়ার পরেই যা প্রবলেম ছিল সেই হিসেবে এগ্রিকালচার বা কৃষিকাজকে কীভাবে হচ্ছে গিয়ে পুনর্বিন্যাস করা হয় সেই সব নিয়ে টপিক। তো আমরা আগের ক্লাসে যে অ্যাবলিশন অফ জমিদারি সিস্টেম আর হচ্ছে টেনান্সি রিফর্মটাকে শেষ করে ফেলেছি। আজকের ক্লাসে আমরা পড়তে যাচ্ছি রিঅর্গানাইজেশন অফ এগ্রিকালচার। তো রিঅর্গানাইজেশন অফ এগ্রিকালচার টপিকে আমরা 3টে ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সিলিং অন এগ্রিকালচারাল ল্যান্ড হোল্ডিংস, একটা হচ্ছে কনসলিডেশন অফ ল্যান্ড হোল্ডিংস, আর হচ্ছে কোঅপারেটিভ ফার্মিং। তো ফার্স্টলি আমরা আসি যে সিলিং অন এগ্রিকালচারাল ল্যান্ড হোল্ডিংস। সিলিং কথা অর্থ হচ্ছে কি সীমাবদ্ধতা করা, যে যা একটা মানুষ বা একটা ফ্যামিলি কৃষিজ জমি বা কৃষিকাজ করা যাবে এরকম জমি কতটুকু রাখতে পারবে নিজের কাছে, তার একটা সীমা রেখা তৈরি করা। তো প্রথম টপিকটা হচ্ছে আমাদের এটাই, যে জমি রেখা মানে কি একটা মানুষ বা একটা ফ্যামিলি সর্বোচ্চ কতটুকু জমি ধরে রাখতে পারবে, তার একটা সীমাবদ্ধতা। এটাকে আমরা 2 রকমে ভাগ করতে পারি। একটা হচ্ছে কি ভবিষ্যতে একটা ফ্যামিলি সর্বোচ্চ কতটুকু জমি ধরে রাখতে পারবে, আর একটা বর্তমান পরিস্থিতি হিসেবে সর্বোচ্চ কতটুকু জমি সে ধরে রাখতে পারবে। তো প্রথম যে ভারতের যে প্রথম বার্ষিকী পরিকল্পনা আছে, তো সেখানে কিন্তু ভবিষ্যতে কতটুকু জমিতে ধরে রাখতে পারবে বা দখল করে রাখতে পারবে তার একটা সীমা রেখা দেওয়া হয়। আর সেকেন্ড 5 ইয়ার প্ল্যানে বা দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে একটা ফ্যামিলি মানে সর্বোচ্চ বর্তমান সময়ে কতটুকু জমি ধরে রাখতে পারবে বা দখল করে রাখতে পারবে সেই নিয়ে কথা বলে, ঠিক আছে, আলোচনা করা হয়। এবার কি বলবো, যে আমরা কিছু ইম্পর্টেন্ট চলো ইনফরমেশন পড়ি এই সম্বন্ধে, যে ল্যান্ড সিলিং নিয়ে, মানে এগ্রিকালচারাল ল্যান্ড হোল্ডিংয়ের হচ্ছে উপর সিলিংকে নিয়ে আমরা কিছু ইনফরমেশন কথা বলি। আচ্ছা, তো প্রথম কথা হচ্ছে ফার্স্টলি ল্যান্ড সিলিং না, মানে জমি যে সীমাবদ্ধতা করা না, এটা দুটো ক্ষেত্রে প্রযোজ্য। একটা বর্তমান সময়ে প্রযোজ্য, আবার ভবিষ্যতে কতটুকু ল্যান্ড সিলিং করা যেতে পারে সেটা হচ্ছে কি প্রযোজ্য। তার মানে একটু আগে আমরা পড়লাম যেটা দুটো অংশ আছে সেটা আমরা পড়েই ফেললাম। আচ্ছা, এবার আমরা আসি যে লেভেল অফ ল্যান্ড সিলিং, যে একটা ফ্যামিলি সর্বোচ্চ কতটুকু পরিমাণ জমি ধরে রাখতে পারবে সেই সব নিয়ে আনে। প্রথমে আমরা আসি কি কাদের ক্ষেত্রে, মানে কোন কোন ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, আর সেকেন্ডলি হচ্ছে যে মানে কতটুকু পরিমাণগত মানে কি যে চিন্তাধারার কথা বলা হয়েছে। যেমন কি যে প্রথম ফার্স্ট 5 ইয়ার প্ল্যানে যে ফ্যামিলি হোল্ডিংয়ের উপর, যে ফ্যামিলি অনুসারে প্রতি ফ্যামিলিতে হিসেবে জমি কতটুকু ধারণ করতে পারবে সর্বোচ্চ, সেই সব নিয়ে তো কথা বললো। মানে সেটার কতটা যথার্থতা কতটুকু আছে, আদৌ সেটা পসিবল কিনা ইন্ডিয়ান কালচার হিসেবে, সেই সব নিয়ে কথা বলে। সেকেন্ড 5 ইয়ার প্ল্যানে এটা মানে কি যে ফিক্সড করা হয় যে তিনটে ফ্যামিলি হিসেবে সর্বোচ্চ তিনটা ফ্যামিলির কথা মাথায় রেখে সর্বোচ্চ যতটুকু জমি ধারণ করতে পারবে, নিজেরা দখল করে রাখতে পারবে, সেই সব নিয়ে কথা বলে। তার মানে যে তিনটে ফ্যামিলির কথা বলা হয়, যদিও হচ্ছে কি যে পাবলিকদের ভালোর জন্য, কিন্তু আবার যারা বিরাট পরিমাণ পয়সা আছে তাদের কথা কিন্তু মাথায় রাখতে হবে। তারাও কিন্তু হচ্ছে কি যে প্ল্যান করে পলিটিক্যালি কিন্তু নিজেদের ফেভারের জন্য কিন্তু তিনটে ফ্যামিলি দিয়ে রাখতে পারে, যাতে কিনা নিজের নামে, কাকার নামে, শ্বশুরের নামে, সবার নামে জমিটা রেখে দিতে পারে করাপশন করার পর। এখানে কিন্তু অনেকেই মানে কি পলিটিক্যাল এজেন্ডা, নিজেদের হচ্ছে যে স্বার্থসিদ্ধির এজেন্ডা কিন্তু ব্যাকগ্রাউন্ডে ছিল, কিন্তু সেটা আমি ক্লেম করছি না, ঠিক আছে ফাইন, আমাদের পড়ার কথা পড়ি। কিন্তু আমার মনে হয় যে মানে এই যে লালু প্রসাদ যাদব থেকে শুরু করে যত আছে, এরা কিন্তু এই কথা মাথায় রেখে কিন্তু করেছিল, আমার মনে হয় তাই। আদারওয়াইজ একটা ফ্যামিলির কিন্তু তিনটে ফ্যামিলি, মানে কোনো একটা, তাহলে তো এরকম সিস্টেমগুলো তো একজন মানুষ করাপশন করে তিনটে ফ্যামিলি হিসেবে অনেক মানুষের নামে জমি রাখতে পারে, তাই না?
এটাও একটা দেখার বিষয়। বা যারা জমিদার আছে তখনকার প্রভাবশালী জমিদার তারা নিজেদের নামে জমিটা রাখার জন্য এভাবে ৩টা মানে কি গভর্নমেন্টকে রিকমেন্ড করেছে হয়তো যে মানে কি ৩টে ফ্যামিলি হিসেবে করে দাও। তাহলে এবং এমন পার হেড বা পার ফ্যামিলি মানে তার মানে কি ওখানে তো মাথায় তো মানে কি কাউন্ট করতেই হবে যে একটা লোকের জন্য কতটুকু জায়গা দরকার, তাহলে মানে 3টে ফ্যামিলির জন্য কতটুকু দরকার সেটা মাথায় আনতে হবে, তাই না? তাহলে তো হচ্ছে কি জমিদাররা নিজেদের কাছে জমি রাখতে পারবে। এটা কিন্তু একটা পলিটিক্যাল উইল ভাবা যায়, আমার তাই মনে হয়। জানি না তোমাদের কাছে কি মনে হয়, আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আচ্ছা, থার্ড ইনফরমেশন হচ্ছে যে কোথায় থেকে এই যে ল্যান্ড সিলিং বা মানে জমি দখল করা বা জমি ধারণ নিজের কাছে রাখার যে সীমাবদ্ধতা, মানে ল্যান্ড সিলিংটা যে আছে, যে সীমাবদ্ধতা, যে ল্যান্ড এতটুকু পর্যন্ত রাখতে পারবো, সেটার ব্যতিক্রম কী কী আছে? যেমন টি, কফি, রাবার প্ল্যান্টেশন চাষ করা, এগুলোর জন্য কোনো সীমাবদ্ধতা নেই। তারপর হচ্ছে কি যে কি বলে, ক্যাটল ব্রিডিংয়ের জন্য, গবাদি পশু ব্রিডিংয়ের জন্য বা ডেয়ারি শিল্পের জন্য বা উল মানে কি তুলা শিল্পের জন্য কিন্তু কোনো বাধা ধরা হিসাব নেই, তখনকার দিনে ছিল না। সুগার কেন্ট বা মানে কি আখ চাষের জন্য কিন্তু বাধা ধরা হিসাব ছিল না। ঠিক আছে, তো এইরকম কিছু মানে কি ব্যতিক্রম জায়গা ছিল যেখানে কিনা কৃষকরা ল্যান্ড হোল্ড করতে পারবে কিন্তু লাগাম ছাড়া। এটা তখনকার সিস্টেমে, এখন যদিও নাও হতে পারে, দেখতে হবে নতুন সিস্টেম। তাহলে প্রথম মানে কি যে পয়েন্ট হলো যে ল্যান্ড সিলিং কোন ক্ষেত্রে খাটবে, ল্যান্ড সিলিংয়ের স্তর কেমন, মানে কতটুকু ল্যান্ড ধরতে পারবে, কোন বেসিসে হচ্ছে ল্যান্ড ধারণ ক্ষমতা হচ্ছে কি নির্ধারণ করবে বা গভর্নমেন্ট নির্ধারণ করবে কতটুকু একটা ফ্যামিলি কতটুকু জায়গা দখল করতে পারবে। আর সেকেন্ডলি হচ্ছে যে এই যে জমি ধারণ করার যে সীমাবদ্ধতা, সেটা কোথায় খাটে না, কোথায় ব্যতিক্রম ধর্মী ব্যাপার আছে। ফোর্থ ইনফরমেশন হচ্ছে, ধরো মানে জমিদারি অ্যাবলিশন অ্যাক্টে তো কি বলে, সেই অ্যাক্টে তো বলা আছে যে জমিদারি সিস্টেমে আর থাকবে না, তার মানে কি জমিদারদের সমস্ত জমি তার হচ্ছে গভর্নমেন্টের কাছে যাবে। কিন্তু পুরো জমি নিয়ে নিলেও কিন্তু আবার সেটা ফেরত দিতে হবে। কী হিসেবে ফেরত দিতে হবে? যা অ্যাক্টে বলা আছে, একটা নির্দিষ্ট সীমাবদ্ধ পর্যন্ত মানে একটা মানুষ জমি ধরে রাখতে পারবে। তাহলে কি সেই জমিদারকে আবার অতিরিক্ত যেটা মানে কি যতটুকু সীমাবদ্ধতা আছে ততটুকু মিটিয়ে দাও ওকে, যতটুকু সীমা আছে তার মানে কি যে সেই সীমা পর্যন্ত তাকে আবার জমিটা ফেরত দিয়ে দাও। কারণ কি লিগাল রাইট তো ওদেরই আছে, তাই না? এটা তো খেয়াল রাখতে হবে। তো জমির মানে কি যে লিগাল রাইট ওদের কাছে ছিল, তাহলে গভর্নমেন্ট তো তাদের কাছে কেড়ে নিয়েছে, একটা পাস করে নিয়েছে। আর্মি পুলিশ তো গভর্নমেন্টের কাছে। তার মানে যে কি বলবো আমি, যে সেটা যেন কোনো আনফেয়ার যদি যাদের না হয়, যে জমিদাররা যেন খুবই ক্ষতিগ্রস্ত না হয়, যে একেবারে সবই কেড়ে নিল। হ্যাঁ, একেবারে ক্ষতিগ্রস্ত যাতে না হয় সেই হিসেবে কিন্তু সেই জমি জায়গা কিন্তু ফেরত দিতে হবে। মানে ম্যালাফাইড প্র্যাকটিস যেন না, প্র্যাকটিস যাতে না হয়। আচ্ছা, এবার আসি আমরা কম্পেনসেশনের কথা। যে এই যে বা যদি ধরলাম যে জমিদারদের কাছ থেকে যে জমি নিয়ে নেওয়ার পরও যে একটা পার্টিকুলার লিমিট পর্যন্ত জমি রাখলো, তবুও ওই এলাকায় প্রচুর জনসংখ্যা হওয়ার জন্য জমিদারদেরকে মানে কি কাছে অতিরিক্ত জমি হয়ে যাচ্ছে, তখন কি করতে পারে গভর্নমেন্ট? তখনকার সময় জমিদারদের কাছ থেকে জমি মানে কি কেড়ে নিয়ে মানে কি কৃষকদের দিতে পারে। তো এটাকে বলা হয় রিডিস্ট্রিবিউশন। কিন্তু এটাকে করতে গেলে কিন্তু মানে সমস্যা আছে। কীরকম? যে তাহলে তো জমিদারদেরকে কম্পেনসেশন দিতে হবে। ক্ষতিপূরণ ছাড়া ওরা তো ছাড়বে না, যে যার লিমিট গভর্নমেন্ট নিয়ম বানিয়েছে সেই লিমিট পর্যন্তই আছে আমাদের, আমরা কেন জমি দিতে যাব? তখন এদেরকে ক্ষতিপূরণ দিতে হবে। এবার আমরা আসি যে আরেকটা পয়েন্ট, সেটা হচ্ছে রিডিস্ট্রিবিউশন করার সময় যে অ্যাকওয়ার্ড ল্যান্ড হয়, সেটা কাদেরকে প্রায়োরিটি দেওয়া হবে? এটা যারা গরিব চাষি আছে তাদেরকে প্রায়োরিটি দেওয়া হবে, যাতে কিনা বা হচ্ছে ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড অবস্থায় আছে তাদেরকে কিন্তু এটা দিয়ে দেওয়া হবে। ঠিক আছে ব্যাপারটা? তাদেরকে প্রায়োরিটি বেশি আনা হয়। তাহলে কী বললাম আমরা আজকের ক্লাসে আমরা পড়লাম, এখনও পর্যন্ত আরও পড়ার বাকি আছে। যাই হোক, মানে একটা হচ্ছে ল্যান্ড সিলিং বললাম, ল্যান্ড সিলিংয়ে মানে ল্যান্ড সিলিং কাদের জন্য প্রযোজ্য, ল্যান্ড সিলিংয়ের স্তর কতটুকু আছে বা কতদূর পর্যন্ত ল্যান্ড সিলিং করা যাবে, তাদের ব্যতিক্রম কী আছে, ম্যালাফাইড ট্রান্সফার কোনটাকে বলে, তারপর কম্পেনসেশন কেমন হয়, মানে কী হিসেবে দেওয়া হবে, আর হচ্ছে রিডিস্ট্রিবিউশন করার সময় কাদেরকে বেশি প্রায়োরিটি দেওয়া হবে। এই ছিল আমাদের টপিক, যে সিলিং অন এগ্রিকালচারাল ল্যান্ড হোল্ডিংস। তাহলে রিঅর্গানাইজেশন অফ এগ্রিকালচারের কিন্তু আমরা 3টে টপিকের মধ্যে একটা টপিক শেষ করে ফেলেছি, সিলিং অন এগ্রিকালচারাল ল্যান্ড হোল্ডিংস। ঠিক আছে, এবার আসি আমাদের সেকেন্ড মানে কি টপিক, যে মানে কনসলিডেশন অফ ল্যান্ড হোল্ডিংস, এই টপিকটাতে আসি। আচ্ছা, প্রথমে আমরা কনসলিডেশন অফ ল্যান্ড হোল্ডিংসটাকে টপিকটাকে বোঝার জন্য আমরা একটু পড়ি
মানে কিছু ইনফরমেশন জানি। মার্জিনাল হোল্ডিং কোনটাকে বলে? যদি 1 হেক্টরের থেকে এক হেক্টরের সমান বা তার থেকে কম হয়, মানে আমার কাছে, মানে আমার ফ্যামিলির কাছে 1 হেক্টর জমির সমান আছে অথবা তার থেকে কম আছে, তাহলে আমি মার্জিনাল হোল্ডিংয়ে গেলাম। স্মল হোল্ডিংয়ে কোনটাকে বলবো? যখন 1 থেকে 2 হেক্টরের মতো আছে আমার কাছে। সেমি মিডিয়ামে কোনটা? 2 থেকে 4। মিডিয়াম হোল্ডিং হচ্ছে 4 থেকে 10 হেক্টর। লার্জ মানে কি যে হোল্ডিংস বলবো আমরা 10 হেক্টরের থেকে বেশি যখন থাকবে জমি, তখন সেটাকে বলবো। আচ্ছা, তো একটা ইনফরমেশন দিতে হয়, 2015-16 সেন্সাসের সময় যে মার্জিনাল হোল্ডিংসের পরিমাণ ইন্ডিয়াতে 68.46% ছিল, মানে 50% অনেক বেশি পরিমাণ, কিন্তু ইন্ডিয়ান কৃষকরা মার্জিনাল ল্যান্ড হোল্ডিংসে ছিল। তার মানে কি, এর ফলে এইসব কৃষকরা কিন্তু বড় প্রজেক্ট শুরু করা, বড় মানে কি ফার্ম চালানো পসিবল হয়ে ওঠে না, তাদের কিন্তু অর্থের যোগান অত দূর পর্যন্ত নেই, অতটা পরিমাণ নেই, বা হচ্ছে জমিও সেই পরিমাণ নেই, ঠিক আছে? তো এর জন্য গভর্নমেন্ট, মানে এর জন্য বড় ইন্ডাস্ট্রি, এগ্রিকালচারাল ইন্ডাস্ট্রি কিন্তু তৈরি হওয়া খুব চাপ হয়ে যায়। তাই ইন্ডিয়ান গভর্নমেন্ট যে প্ল্যান নেয় কনসলিডেশন অফ ল্যান্ড হোল্ডিংস, মানে যা মানুষের কাছে মানে কি যে জমি আছে, ছোট ছোট ফ্র্যাগমেন্ট হিসেবে, টুকরা হিসেবে আছে, সেগুলোকে একত্রিত করতে হবে। এই ধরনের ঘটনাকে বলা হয় হচ্ছে কনসলিডেশন অফ ল্যান্ড হোল্ডিংস। তাহলে আমরা বললাম কি, সিলিং অন এগ্রিকালচারাল ল্যান্ড হোল্ডিংস, তারপর বললাম আমরা কনসলিডেশন অফ ল্যান্ড হোল্ডিংস। এবার আমাদের লাস্ট টপিক হচ্ছে যে কোঅপারেটিভ ফার্মিং। কোঅপারেটিভ ফার্মিং হচ্ছে আরও এমন একটা হচ্ছে কি আইডিয়া, যার ফলে যে মানে কি ল্যান্ডের কনসলিডেশন করা সম্ভব, মানে একটা বড় ফার্মকে অনেকে মিলে চালানো, এটাকে বলা হয় কোঅপারেটিভ ফার্মিং। মানে এটা এর জন্য সাকসেস হচ্ছে না যে করাপ্টিভ প্র্যাকটিস হচ্ছে, তারপর হচ্ছে লার্জ ফার্মাররা হচ্ছে কি বলে, মানে বেশিরভাগ ফার্মাররা ছোট গরিব মানুষ বলে হচ্ছে এদের ইনভেস্টমেন্ট অত বেশি হয় না, একদল বিরাট পরিমাণ ইনভেস্ট করে দিচ্ছে, তো তাদের কাছে পুরো পাওয়ারটা তাদের কাছে চলে গেল, রাইটটা তাদের কাছে চলে গেল। তো লিগাল প্রভিশন রাখা উচিত, কিন্তু বর্তমানে সেরকম মানে কি করাভাবে বা ভালো লিগাল প্রভিশন কিন্তু এখন পর্যন্ত দাঁড়ায়নি, যেটা কিনা এফেক্টিভ মানে কি লিগাল প্রভিশন। যদিও লিগাল প্রভিশন আছে, কিন্তু সেগুলোর কিন্তু ইমপ্লিমেন্ট খুব একটা বেশি প্র্যাকটিক্যাল লাইফে দেখা যাচ্ছে না। কোঅপারেটিভ ফার্মিং কিন্তু একটা সুবিধা, সেটা হচ্ছে কনসলিডেশন অফ ল্যান্ড হোল্ডিংস হচ্ছে, এবং তাতে ল্যান্ড রিঅর্গানাইজেশন করা পসিবল। তাহলে আজকে আমরা বললাম 3টে টপিক, যে সিলিং অন এগ্রিকালচারাল ল্যান্ড হোল্ডিংস, তারপর কনসলিডেশন অফ ল্যান্ড হোল্ডিংস, আর হচ্ছে কোঅপারেটিভ ল্যান্ড মানে কি ফার্মিং, ঠিক আছে? তো মানে এই টপিকটা বড় টপিক ছিল, এটাকে শেষ করে ফেললাম। তো নেক্সট ক্লাসে আমরা আরও বেশ কিছু ভালো টপিক নিয়ে আসবো, সঙ্গে থেকো, বাই।